চিড়িয়াখানায় বাঘ দেখে আমরা যতটা আনন্দ পাই ততটাই বিব্রত হই বাঘের বোঁটকা গন্ধে। কিন্তু বিজ্ঞানীরা বলেন যে বাঘের গায়ে নাকি সুগন্ধি আছে। দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তাঁর ডোরা কাটার খোঁজের বইতে এক চোরা শিকারীর গল্প বলেছেন। শিকারী যখন ঝোপের আড়ালে লুকিয়ে, তখন এক বাঘ এসে উপস্থিত হয় সেখানে। ঝোপের মধ্যে প্রায় মুখ ঢুকিয়েই দেয় সে। এরপর পিছন ফিরে চোরা শিকারীর মুখে প্রস্রাব করেই চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, বাঘ কি গন্ধ পায়? বাঘ যদি গন্ধ পেত তাহলে সেই চোরা শিকারীকে নিশ্চয়ই সে অ্যাটাক করত। করবেট সাহেব বারবার বলে গেছেন বাঘের ঘ্রাণ শক্তি নেই। করবেট তার টেম্পল টাইগার বইটিতে বর্ণনা দিয়েছেন কিভাবে দুটি বাঘের বাচ্চা কিল বা মুড়ি খুঁজে পেল না। আসুন ইন্টারন্যাশনাল টাইগার ডেতে আমরা জানার চেষ্টা করি যে বাঘের গায়ের গন্ধ কেমন, আর বাঘ কি আদৌ গন্ধ পায়। এই বিষয়টি আলোচনা করার জন্য আমরা রেফার করব ডক্টর রতনলাল ব্রহ্মচারীর লেখা বাঘ ও তার জ্ঞাতি গোষ্ঠী বইটি। রতনলাল ব্রহ্মচারী ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক। তিনি গবেষণা করেছিলেন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে। ছাত্র ছিলেন স্বয়ং সত্যেন্দ্রনাথ বসুর। আইএসআইতে জয়েন করার পরেই তিনি পথ হারালেন এবং ঢুকে পড়লেন ফেরোমোন নিয়ে গবেষণায়। জঙ্গলের এলাকা চিহ্নিত করার জন্য বাঘেরা গাছের গায়ে সেন্ট মার্কিং করে। এই কেমিক্যাল স্প্রে বাঘেদের এলাকার বার্তা দেয় অন্য বাঘ বা বাঘিনীকে। সেই রহস্যের চাবিকাঠি খুঁজে বার করলেন ব্রহ্মচারী মহাশয়। ইনি হলেন জর্জ বি শ্যালার, বাঘেদের নিয়ে গবেষণার এক কিংবদন্তি ব্যক্তিত্ব। ইন্দিরা গান্ধী 1973 সালে যে প্রজেক্ট টাইগার শুরু করেন তার অন্যতম পরামর্শদাতা ছিলেন এই জর্জ বি শ্যালার। তার লেখা অন্যতম বই হল দ্য ডিয়ার অ্যান্ড দ্য টাইগার। 1964 সাল কানহার শালবনের মধ্যে দিয়ে চলেছেন রতনলাল ব্রহ্মচারী ও জর্জ শ্যালার। দুজনেই লক্ষ্য করলেন একদল হরিণ ক্রমাগত শুকে চলেছে পলাশ গাছের পাতা। হরিণ চলে যাওয়ার পর তারা পাতাগুলো শুকে দেখেন বাঘের গায়ের তীব্র গন্ধ। কিন্তু এই গন্ধ আর চিড়িয়াখানার বাঘের গায়ের গন্ধ কিন্তু এক নয়। তাহলে কোথা থেকে আসে এই গন্ধ? শ্যালার বলেন, একদিন সন্ধ্যার মুখে দেখি একটি বাঘিনী থমকে দাঁড়িয়ে গাছের কাণ্ডে পিচকিরির মতন একটা তরল পদার্থ ছিটিয়ে দিচ্ছে মূত্রনালীর মাধ্যমে। সেই তরলে ছিল তীব্র গন্ধ। শ্যালার অনুমান করেন এই গন্ধের মাধ্যমে বাঘ বা বাঘিনী হয়তো কিছু সংকেত বা বার্তা রেখে যায় অন্য বাঘেদের উদ্দেশ্যে। তার মানে বোঝা যাচ্ছে বাঘের স্প্রেতে নিশ্চয়ই কোনো কেমিক্যাল আছে যা এই গন্ধ বার্তার জন্য দায়ী। পতঙ্গ বা অন্যান্য জানোয়ারদের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন। বিজ্ঞানী ফ্যাবার লক্ষ্য করেন স্ত্রী মতের প্রতি পুরুষরা আকৃষ্ট হয় বম্বিকল নামক এক কেমিক্যালের জন্য। ভাম বা পাম সিভেট বাড়িতে ঢুকলে একটি বিশেষ গন্ধ আমাদের নাকে আসে। এটির জন্য দায়ী একটি ম্যাক্রোসাইক্লিক কিটোন মলিকিউল, নাম সিভেটোন। যে পশুটিকে নিয়ে বাংলার কবিরা এত রোমান্টিক হয়েছেন সেই স্ত্রী কস্তুরী মৃগের শরীরে থাকে মাস্কন নামক এক অণু, যা পুরুষ মৃগকে টেনে আনে তার দিকে। এমনকি এই গন্ধের মাদকতা পুরুষ হরিণকে ভুলিয়ে দেয় বাঘের ভয়। সে পাগল হয়ে ছুটতে থাকে স্ত্রী হরিণের দিকে। জীবনানন্দ দাশ তার ক্যাম্পে কবিতায় লিখেছেন, মৃগেদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই, সন্দেহের আবছায়া নাই কিছু, কেবল পিপাসা আছে, রোমহর্ষ আছে। এবার বাঘের প্রসঙ্গে আসা যাক।
1980 সাল, ডক্টর সরোজ দত্ত ও শ্রী ব্রহ্মচারী মহাশয় আমেরিকান ন্যাচারালিস্ট জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে বাঘের এই স্প্রে প্রসঙ্গে লিখেছেন, সেন্ট মার্কিং উইথ আ মিক্সচার অফ ইউরিন অ্যান্ড অ্যানাল গ্ল্যান্ড সিক্রিশন। তবে এ ধারণা যে ভুল তা বোঝা গেল 1987 সাল নাগাদ। কিভাবে বোঝা গেল তা জানতে গেলে আমাদের আগে জানতে হবে খৈরির গল্প। 1976 সাল আনন্দমেলায় একটি ছবি প্রকাশিত হলো, একটি বাঘের বাচ্চা ইজি চেয়ারে শুয়ে আছে। হ্যাঁ, এই বাচ্চাটি খৈরি। উড়িষ্যার শিমলিপাল অরণ্যে কিছু আদিবাসী মানুষ একটি বাঘের বাচ্চা খুঁজে পায়। সেটিকে শিমলিপালের রেঞ্জার মহাশয় শ্রী শরৎ চৌধুরীর কাছে জমা রেখে যায়। বাচ্চাটির নাম দেওয়া হয় খৈরি। রেঞ্জ অফিসের মধ্যেই সে বড় হয়। বহু মানুষ তাকে দেখতে আসে। ব্রহ্মচারী মহাশয়ও খৈরিকে দেখতে যান ও তার রিসার্চে খৈরির বিশেষ ভূমিকা আছে। এই খৈরিকে লক্ষ্য করেই রতনবাবু বুঝতে পারেন লেজ উঁচু করে বাঘ যে স্প্রে করে তা প্রস্রাব বা ইউরিনেট করার থেকে অনেক বেশি সংখ্যায় করে। এছাড়াও তিনি নন্দনকাননে বেশ কিছু বাঘ বাঘিনীর ওপর এই পরীক্ষা চালিয়েছিলেন। তিনি নিশ্চিত হয়েছিলেন যে স্প্রে করে বাঘ গন্ধবার্তাই শুধু প্রেরণ করে, এর সাথে প্রস্রাব করার কোনো সম্পর্কই নেই। দেখা গেছে বাঘের স্প্রে ও প্রস্রাব করার অনুপাত কখনো 35:1, আবার কখনো 50:1। তার মানে বাঘ একবার প্রস্রাব করলে 35 বা 50 বার মার্কিং ফ্লুইড স্প্রে করে। সে যাই হোক, এইসব তথ্য থেকে বোঝা যায় বাঘের জীবনে এই স্প্রেইং প্রসেসের অন্য গুরুত্ব আছে। খৈরিকে লক্ষ্য করে দেখা গেছে ক্ষুধা, তৃষ্ণা এসব পরের ব্যাপার, আসল হলো গন্ধবার্তা ছড়ানো। বিজ্ঞানীরা এই মার্কিং ফ্লুইড বিশ্লেষণ করে দেখেছেন গন্ধবার্তা ছিটিয়ে বাঘবাঘিনী পরস্পরকে সংকেত দেয়। কিন্তু কি আছে এই মার্কিং ফ্লুইডে? কিভাবে এই গন্ধবার্তা অন্য বাঘ বা বাঘিনীর কাছে সংকেত বহন করে তা জানতে আগে আমাদের জানতে হবে গন্ধ জিনিসটা কি। কতগুলি ভোলাটাইল মলিকিউল যা বাতাসে ভেসে বেড়ায়। পদার্থের মলিকিউল আমাদের নাকে এসে রিসেপ্টরে বাইন্ড করে আমাদের ব্রেনে গন্ধ সঞ্চার করে। খুব অল্প সংখ্যক অণু, এমনকি একটি অণুও আমাদের নাকে জাগাতে পারে গন্ধের অনুভূতি। অনেক প্রাণীর ঘ্রাণ শক্তি মানুষের থেকেও বেশি। এবার ফেরোমন কি তা জেনে নিই। ফেরোমনের বাংলা অর্থ হলো গন্ধবার্তা বা গন্ধদূত, অর্থাৎ এগুলি হলো ভোলাটাইল মলিকিউলস। বাঘের ফেরোমনে থাকে অসংখ্য উদ্বায়ু ও অনুদ্বায়ু অণু, অর্থাৎ ভোলাটাইল ও নন ভোলাটাইল সাবস্টেন্স। অনুদ্বায়ুর অণুর একটি উদাহরণ হলো অ্যাফ্রোডিসিন নামের একটি প্রোটিন। অ্যাফ্রোডিন নামের উৎস গ্রিক ভগবান অ্যাফ্রোডাইট থেকে। বাঘ যখন গন্ধ শোকে তখন তার নাক কুঁচকে জিভটি বাইরে বার করে দেয়, একে বলে ফ্ল্যামেন। এর মাধ্যমে তারা ফেরোমনের মধ্যে যে বড় বড় অনুদ্বায়ু মলিকিউলগুলো আছে সেগুলোকে ভেমেরোনাসাল অর্গানের মাধ্যমে মস্তিষ্কে চালান করে দেয়। এই ফেরোমনের বিভিন্ন রাসায়নিক উপাদানের অনুপাত সে বুঝতে পারে। এই কেমিক্যাল অনুপাতের ওপর ভিত্তি করেই বাঘ বুঝতে পারে অপর বাঘটি পুরুষ না মহিলা ও তার শারীরিক সক্ষমতা কত। বিখ্যাত বাঘ কনজারভেশনিস্ট কৈলাস সাংখালা 1978 সালে তার রিটার্ন অফ দ্য টাইগার গ্রন্থে প্রশ্ন তোলেন তীব্র রোদে বা বৃষ্টিতে গন্ধ উবে যাওয়ার কথা। এছাড়া ভেবে দেখুন সুন্দরবনে জোয়ার ভাটায় এই গন্ধ থাকা সম্ভব? উত্তর হলো হ্যাঁ। বিজ্ঞানীরা দেখেছেন মার্কিং ফ্লুইডের ভোলাটাইল মলিকিউল ও নন ভোলাটাইল মলিকিউল
দুটোই বাইন্ড করে থাকে লিপিডের সাথে। লিপিড যেহেতু জলে ধুয়ে যায় না, তাই ফেরোমনের গন্ধবার্তাও সহজে হারিয়ে যায় না। অণুগুলোর গন্ধের তীব্রতা বিচার করে বাঘ বুঝতে পারে গন্ধটি নতুন না পুরনো। বড্ড পুরনো গন্ধ। টাটকা গন্ধ। বাঘিনী সামনেই আছে। বেটা অন্য এলাকার বাঘ, পাড়ায় ঢুকলেই ঠ্যাং খোঁড়া করে দেব। এবার ফিরে আসি চিড়িয়াখানার বাঘের মোটকা গন্ধের কথায়। কানহার জঙ্গলে ব্রহ্মচারী মহাশয় ও শ্যালার বুঝতে পেরেছিলেন বাঘের গায়ের সুগন্ধে আকৃষ্ট হয়ে হরিণরা শুঁকছিল ওই পাতা। আসলে চিড়িয়াখানায় বাঘের মলমূত্র পড়ে থাকা বা মাংসের টুকরোই ওই মোটকা গন্ধের জনক। ডক্টর ব্রহ্মচারী ও তার দুই সাথী মিলে বিভিন্ন পরীক্ষা করে জানতে পারেন বাঘের গায়ের সুগন্ধির জন্য যে মলিকিউল দায়ী তা হলো 2-অ্যাসিটাইল-পাইরোলিন। এটি যেমন বাঘের গায়ে থাকে তেমনই থাকে বাসমতি চাল ও সোনামুগ ডালে। এবার আসা যাক 2024-এর অক্টোবর মাস। প্রত্যক্ষদর্শী ট্রাভেলস আনলিমিটেডের বন্ধুরা, কানহা জঙ্গলে সাফারি করতে করতে বেরিয়ে এলো গভীর খাদ থেকে নীলা নালা নামে একটি পুরুষ বাঘ। রাস্তা দিয়ে এগিয়ে এসে স্প্রে করতে থাকে ফেরোমন। শুঁকে দেখতে থাকে গাছগুলিকে অন্য কোনো বাঘ বা বাঘিনীর উপস্থিতি। গাছের গুঁড়িতে আঁচড় কেটে সে বুঝিয়ে দিচ্ছিল যে সে কত বড় সাইজের বাঘ। এছাড়া গাছের গায়ে নিজের গা ঘষে সে ফেরোমন দিয়ে বার্তা লিখে দিচ্ছিল অন্য মহিলা বাঘের জন্য। এই ছিল বাঘের গন্ধ বিচার নিয়ে আমাদের ছোট্ট নিবেদন। তবে শুধু বাঘ নয়, সমগ্র জীবজগতই নিয়ন্ত্রিত হচ্ছে রসায়নের মাধ্যমে। আমরা মানুষ নামক হিংস্রতম জন্তুরাও কিন্তু এই রসায়নেরই দাস। থাক, সে বিষয় পরে আলোকপাত করা যাবে, যেদিন দেশ ও ধর্মের ভিত্তিতে মারপিট করে মানুষও পৃথিবী থেকে বিলুপ্তির পথে পা বাড়াবে। বিশ্বজুড়ে ক্যালেন্ডারের কোনো একটি দিন পালিত হবে বিশ্ব মানব দিবস। সেই দিন আমরা আলোচনা করব মানুষের কেমিক্যাল সিগন্যালিং এর গল্প। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেলস আনলিমিটেড। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।